এক রাইটার তার করা মহাপাপের কথা তার মেয়ের কাছে স্বীকার করতে যায়, কিন্তু সেই স্বীকারোক্তির আগে কেউ একজন এসে তাকে হত্যা করে বসে। অন্যদিকে ৮ বছরের এই প্রতিবন্ধী মেয়েটা তার স্কুলের খাতায় একটা অদ্ভুত ছবি এঁকে তার ম্যাডামকে কি যেন বোঝাতে চাইছে, তবে কথা বলতে না পারায় কেউই তার কথা ধরতে পারছে না। আর ঠিক পরের দিনই ছোট্ট মেয়েটাও ছাদ থেকে পড়ে মারা যায়। এভাবেই শহরে একের পর এক ঘটতে থাকে আরো মৃত্যু। কিন্তু এগুলো কি সত্যি দুর্ঘটনা, নাকি কেউ একজন ইচ্ছে করেই সব ধামাচাপা দিচ্ছে? আর সে ছোট্ট মেয়েটা ঠিক এমন কি দেখেছিল যে যার জন্য তাকে মরতে হলো? এই নির্মম প্রশ্নের উত্তরগুলো জানতে হলে আমাদের যেতে হবে চেন্নাইয়ের ওএমআর রোডে, যেখানে রাতের অন্ধকারে জেবান নামের এক রাইটার একা গাড়ি চালাচ্ছিল। তার চোখে মুখে বিষণ্ণতার ছাপ, যেন ভেতরে ভেতরে কোনো একটা ভার বহন করে চলছে সে। ঠিক তখনই তার মেয়ে শ্বেতি ফোন করে প্রশ্ন করতে থাকে যে সে এখনো কেন বাড়ি ফিরছে না। এর উত্তর জেবান ঠিকভাবে দেয় না, কেবল এটাই জানায় যে সে তাকে নিজের করা একটা ভুল জানাতে চায়। কিন্তু সেই ভুলটা কি সেটা বলার আগেই ঘটে এক আকস্মিক ঘটনা। বিপরীত দিক থেকে আসা একটা বাইক তার গতি থামিয়ে গাড়ির কাছে বিস্ফোরক জাতীয় কিছু একটা ছুড়ে দেয়, যার ফলে গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে সজোরে আঘাত করে। এই প্রচন্ড আঘাতে জেবান ছিটকে বাইরে পড়ে যায়। আর তখনই হেলমেট পরা ওই বাইক চালক ধীর পায়ে এগিয়ে আসে। সেই লোকটা তার হাতে একটা মোটা ধাতব রড নিয়ে বারবার আঘাত করতে থাকে জেবানের মাথায়। আর এতে করে ঘটনাস্থলে রাইটার জেবান তার প্রাণ হারায়। কিন্তু প্রশ্ন হলো, কে এই হত্যাকারী, আর কেনই বা একজন লেখককে এত নির্মমভাবে সরিয়ে দেওয়া হলো? এছাড়াও মরার আগে জেবান ঠিক কোন ভুলের কথা বলতে চেয়েছিল? এই সব জটিল প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও, কেননা এই মুভিতে এমন সব টুইস্ট আসবে যা তুমি আন্দাজও করতে পারবে না। এবার সিন শিফট হয় চেন্নাইয়ের ইটাম্বাকাম পুলিশ স্টেশনে। এই স্টেশনের দায়িত্বরত ইন্সপেক্টরের নাম অর্জুন। অর্জুনকে প্রথম দেখাতেই বোঝা যায় যে সে একজন তুখোর অফিসার। তবে এই তুখোর পুলিশ অফিসারের জীবনেও আছে একটা বড় একাকিত্ব। অর্জুনের স্ত্রী নেই, তবে নিজের বলতে কেবল রয়েছে তার একটা ছোট্ট মেয়ে। কিন্তু কাজ আর সময়ের অভাবে সে তার মেয়েকে কোনো সঙ্গই দিতে পারে না, যেটা তাকে ভিতর থেকে কুড়ে কুড়ে খায়। আজ ছিল অর্জুনের জন্মদিন, তাই তার মেয়ে সকাল থেকে পুরো ঘরটা সাজিয়ে রেখেছে। এবার মেয়েটি তার বাবাকে ফোন করে দ্রুত বাসায় আসতে বলে, যার কারণে অর্জুনও আর এক মুহূর্ত দেরি না করে কনস্টেবল শিবাকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু বাড়ি ফেরার পথে ওয়াকি টকিতে ওএমআর রোডের সেই দুর্ঘটনার খবর আসে। অর্জুন একটু বিরক্ত হয়, কেননা আজ অন্তত তার বাড়িতে থাকা উচিত, কিন্তু তার কাছে নিজের ডিউটি সবার আগে। এর জন্য অর্জুন বাড়ির বদলে সোজা চলে যায় ঘটনাস্থলে। বুঝতেই পারছো অর্জুন ধীরে ধীরে তার পরিবার থেকে কতটা দূরে সরে যাচ্ছে। অর্জুন ঘটনাস্থলে পৌঁছে একটা অস্বাভাবিক জিনিস খেয়াল করে। আসলে সেই লোকটার বডি পড়ে আছে গাড়ি থেকে বেশ দূরে, যা একটা দুর্ঘটনা হলে সাধারণত হওয়ার কথা না। এছাড়াও সে গাড়ির ভিতরে সার্চ করতে গিয়ে দেখতে পায় অদ্ভুত ঈগলের একটা ড্রয়িং এর ছবি, যা দেখে অর্জুন ভাবতে থাকে নিশ্চয়ই এই ছবির সাথে এমন কিছু আছে যা তার ইনভেস্টিগেশনকে সঠিক পথে নিয়ে যাবে। ইতিমধ্যে অর্জুন ফরেন্সিক টিমের উপরে কাজ সঁপে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রাত ইতিমধ্যেই শেষ। অর্জুনের মেয়ে সারা রাত তার বাবার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। অর্জুন বাড়ি এসে দেখে তার জন্মদিনের জন্য মেয়েটা কত আগ্রহ নিয়ে বসেছিল। সে পুরো ঘরটা নিজ হাতে সাজিয়েছিল, কিন্তু ডিউটি আর কাজ তাকে তার নিজের পরিবার থেকে বারবার দূরে সরিয়ে দিচ্ছে। এসব ভাবতে ভাবতে অর্জুনের ভিতরটা যেন ভেঙে যেতে থাকে। এভাবে পরের দিন জীবনের পোস্টমর্টম রিপোর্ট আসে। এখানে ডাক্তার তাকে নিশ্চিত করে যে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে তার হত্যা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও ভেতরের পরীক্ষায় বোঝা যাচ্ছে যে জেবান দীর্ঘদিন ধরে একটা মানসিক অবসাদে ভুগছিল। তার মানে জেবান এমন ভয়ঙ্কর কিছু জেনে গিয়েছিল যে যার কারণে তাকে প্রাণ দিতে হয়েছে। যাই হোক, এই পর্যায়ে আমরা পরিচিত হই আদি ও নীতিশ নামের দুই বন্ধুর সাথে। তারা দুজনেই ছোটবেলার বন্ধু, আর বর্তমানে দুজনেই মেডিকেল টেকনিশিয়ান হিসেবে কাজ করছে। মূলত যারা ঘুমের সমস্যায় ভোগে, বিশেষ করে ঘুমের মধ্যে যারা অতিরিক্ত নাক ডাকে, তাদেরকে একটা বিশেষ থেরাপির মাধ্যমে প্রশান্ত করে ঘুম পাড়িয়ে দেওয়া হলো এদের কাজ। আদির মা কল্যাণী গত কয়েক মাস ধরে মানুষটা ঘরবন্দি। আদির ভাষ্য মতে তার মায়ের নাকি মানসিক অবস্থা অতটা ভালো না, তাই ঘর থেকে সে তাকে বেরো হতে দেয় না। এই সব দেখে নীতিশ তাকে বলে এভাবে ঘরে না রেখে তাকে হসপিটালে দিলে ভালো হয়। কিন্তু আদির সাফ কথা, সে তার মাকে নিজের কাছে রাখতে চায়।
কেননা একটা সন্তান হয়ে নিজের মাকে টেক কেয়ার করতে না পারলে সে কিসের সন্তান, বুঝতেই পারছো। আদি তার মাকে কত ভালোবাসে, কিন্তু এই ভালোবাসা একদিন এমন এক রূপ নেবে যা তোমার কল্পনা শক্তিকে একদম ভেঙে চুরমার করে দেবে। সেদিন রাতেই আদির কাছে একটা নতুন পেশেন্টের কল আসে। সেই পেশেন্ট জানায় তার বাবাকে থেরাপি দিতে আদি যেন তার বাড়িতে আসে। এবার সেই অনুসারে আদি ও নীতিশ বেরিয়ে পড়ে। তবে তারা বাড়ি পৌঁছানোর আগে চলো পরিচিত হয়ে নি এই মেয়েটার সাথে। মেয়েটার নাম মীরা। পেশায় সে একজন অটিস্টিক স্কুলের টিচার, যারা প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তাদের বিদ্যাদান করায় তার আসল কাজ। অটিস্টিক বাচ্চাদের সাথে কাজ করতে যে ধৈর্য আর মমতা দরকার, মীরার মধ্যেই সে সবকিছু বিদ্যমান, যার ফলে বাচ্চারাও তাকে অনেক ভালোবাসে। তবে মীরার চোখ দেখে বোঝা যায় যে সে কোনো কিছু একটা নিয়ে দুশ্চিন্তায় আছে, যা সে কাউকেই বলতে পারছে না। তো মীরার পর্ব শেষ হতেই দেখা যায় আদি ও নীতিশ চলে এসেছে তাদের ক্লায়েন্টের বাড়িতে। এই বাড়ির দরজা খুলতেই দেখা যায় এটা তো মীরাদেরই বাড়ি। শুধু তাই নয়, আদি তাকে দেখে মুহূর্তেই চিনে ফেলে। কিভাবে? আসলে আদি কিছুদিন আগে তার বিয়ের জন্য একটা ম্যাচ মেকিং সাইটে প্রোফাইল খুলেছিল, আর এই মীরা তাকে সেখানে রিকোয়েস্ট পাঠিয়ে তার প্রতি ইন্টারেস্টেড হয়ে যায়। প্রশ্ন হতে পারে যে এটা কি কোইন্সিডেন্স, নাকি এর পিছনেও কোনো একটা কাহিনী আছে। মীরা অবশ্য প্রথমে তেমন কিছু না বলে তার বাবা ট্রিটমেন্ট করতে বলে সে ছাদে চলে যায়। ঠিক তখনই আদিও এক ফাঁকে চলে যায় তার সাথে কথা বলতে। আর এখানেই আমরা জানতে পারি যে মীরা আদিকে তার বাবা ট্রিটমেন্টের কথা বলে কৌশলে বাড়িতে ডেকে এনেছে। তার আসল উদ্দেশ্য হচ্ছে আদির সাথে দেখা করে তার সাথে কথা বলা, মানে প্রেমে পড়লে যা হয় আর কি। তো এবার দুজনে সমুদ্রের পাড়ে যায় নিজেদের কথা শেয়ার করার জন্য। কথায় কথায় আদি জিজ্ঞেস করে যে কেন সে তাকে এতটা পছন্দ করে ফেলেছে। উত্তরে মীরা জানায় সে আদিকে অনেক দিন ধরেই ফেসবুকে ফলো করে। সেখান থেকে মীরা জানতে পেরেছে যে আদি তার মায়ের কষ্ট হবে ভেবে নিজের বাড়িতে রেখে তাকে দেখাশোনা করে। এই দায়িত্ববোধটা মীরাকে ছুঁয়ে গেছে, কেননা যে তার মাকে এত বেশি ভালোবাসতে পারে সে কখনো খারাপ হতে পারে না। এই সব কথা শুনে আদিও তার প্রতি আরো বেশি দুর্বল হয়ে যায়। তবে এখানে যে প্রেম কাহিনীটা দেখছো সেটা ঢপ নাকি সত্যি তা জানতে একটু অপেক্ষা করো, কেননা এমন কিছু হতে যাচ্ছে যা তুমি কল্পনাতেও নিয়ে আসতে পারবে না। আর এতক্ষণ যারা ভিডিওটা দেখছো তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করতে ভুলো না। তোমার লাইকই আমাকে বলে দেবে যে আমার এই কষ্টগুলো সার্থক হচ্ছে। যাই হোক, এদিকে অফিসার অর্জুনকে দেখা যায় জীবনের কেস নিয়ে পড়ে থাকতে। সে আজ এসেছে জীবনের মেয়ে সোয়াতির সাথে দেখা করতে। তার জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সোয়াতি জানায় 4-5 মাস আগেও তার বাবা একরকম স্বাভাবিকই ছিল, কিন্তু হঠাৎ কেন যেন সবকিছু পাল্টাতে শুরু করে। তার বাবা ঠিকমতো খেত না, ঘুমাতো না, সারাক্ষণ একা একা ঘরে বসে মদ খেত। সোয়াতি তাকে বাধা দিতে গেলে সে বলতো যে বেঁচে থেকে কি হবে। এছাড়াও যে বাবা আগে কখনো চার্চে যেতে চাইতো না, সে হঠাৎ করে মাউন্ট কার্মেল চার্চে নিয়মিত যেতে শুরু করেছিল। কি ধরতে পারছো কিছু? একজন মানুষ যে ঈশ্বরে বিশ্বাসই করে না সে হঠাৎ চার্চে গিয়ে কনফেস করা শুরু করেছে। তার মানে কোনো একটা পাপের বোঝা তাকে ভেতরে ভেতরে খাচ্ছিল, আর সেই পাপের বোঝাটা জানতে হলে আমাদের আরো সামনে বাড়তে হবে। এদিকে অফিসার অর্জুন এবার সোয়াতিকে সেই ইগলের সিম্বলটা দেখায়। তবে সে জানায় যে এই ড্রয়িং সে আগে কোথাও দেখেনি। এটা জানার পর আরো বেশ কিছু জানতে অর্জুন জেবানের ঘরে তল্লাশি চালায়। এখানে তল্লাশি করতে গিয়ে সে ওই চার্চের একটা ক্যালেন্ডার খুঁজে পায়। এটা দেখে অর্জুন বুঝতে পারে যে কেসটা সে যতটা কঠিন ভেবেছিল তার চেয়েও এটা বেশি জটিল, কিন্তু এই জটিল কেসটা তাকে ভেদ করতেই হবে। তাই এবার অর্জুন চলে যায় জেবানের বই পাবলিশারের কাছে। এখানে পাবলিশার জানায় যে জেবানের মৃত্যুর আগে একটা বই নিয়ে সে কাজ করছিল, কিন্তু সে বলেছিল যে এই বইটা তার জন্য অনেক বেশি ব্যক্তিগত, তাই ওই বইটা কিসের উপরে লেখা সেটা কেউই জানে না। এই ক্লুটা পেয়ে অর্জুন তাকে এবার সেই ইগলের ড্রয়িংটা দেখিয়ে প্রশ্ন করে যে এই ডিজাইন সে আগে কোথাও দেখেছে কিনা। পাবলিশার তখন জানায় না, সে কোথাও দেখেনি। তবে এখানে পাবলিশারের সাথে থাকা ডিজাইনার কিন্তু ওই ছবিটা ভালোভাবে না দেখে বলে ওঠে সেও এমন আর্ট আগে কোথাও দেখেনি। এবার এই কথা শুনে অর্জুনের সন্দেহ হয়, তাই সে তাকে আলাদা রুমে ডেকে গিয়ে জেরা করতে থাকে। এবার সেই ডিজাইনার জানায় যে কিছুদিন আগে জেবান তাকে একটা বইয়ের কাভার ডিজাইন করতে বলেছিল। সেই অনুসারে সে বইয়ের ডিজাইন করে দিলেও জেবান সব ডিজাইন রিজেক্ট করে, আর এরপর সে একটা রেফারেন্স ফটো পাঠায়। এবার ওই ফটোগুলোতে অর্জুন দেখতে পায় একই ইগলের সিম্বল,
তবে সে বইয়ের দুটো নাম আলাদা দিয়েছিল। এখানে বইয়ের একটা টাইটেল ছিল কাবেরী কারাই আর অন্য আর একটা ছিল 3818। এরপর পাবলিশার জানায় যে প্রথমে সে কাবেরী কারাই নামের ডিজাইন চেয়েছিল, কিন্তু পরে কেন যেন জেবান তাকে 3818 এর ডিজাইনটা করতে বলে। এর সাথে সাথে বইয়ের পিছনে পাতার জন্য জেবান একটা বিল্ডিং এর ফটোর ছবিও পাঠায়। এবার এই ফটোটা হাতে পেয়ে অর্জুন বেরিয়ে পড়ে সেই স্থানের জন্য যেখান থেকে এই ছবিগুলো ক্যাপচার করা হয়েছে। এখন অর্জুনের হাতে দুইটা শব্দ। কাবেরী নামটা শুনে তার মাথায় ঘোরে কান্নাডার একটা নদীর নাম। হয়তো নদীর উপরে বেস করেই সে কিছু লিখতে চাইছিল, কিন্তু এই 3818 সংখ্যাটার রহস্য কি তা তার মাথাতে কিছুতেই ঢুকছে না। যাই হোক, পরের দিন থানায় বসে ফটোগুলো সে মনোযোগ দিয়ে দেখে, আর ঠিক সেই সময় সে বুঝতে পারে যে বইয়ের পেছনের পাতার বিল্ডিং এর ছাদে একটা সাইনবোর্ড আছে। এবার সেই বিল্ডিং খুঁজে বের করে সরাসরি অর্জুন সেখানে চলে যায়। ঘটনাস্থলে পৌঁছেই সে বুঝতে পারে যে ফটোটা এই বিল্ডিং থেকে তোলা হয়নি, বরং উল্টো দিকের কোনো একটা ছাদ থেকে তোলা হয়েছিল। কেননা সেই দিকের বিল্ডিং এর ছাদে একটা ঈগলের ভাস্কর্যও দেখা যায়, যেটা ঠিক ফ্রন্ট পেজে ডিজাইনের মতন, যার কারণে অর্জুন তৎক্ষণাৎ সেই অ্যাপার্টমেন্টে চলে যায়। এখানে এসে দেখা হয় দারোয়ান কানাগুর সাথে। কানাগু জানায় জেবানকে সে চেনে না। সেখানে থাকা এক লন্ড্রিম্যানও একই কথা বলে। এরপর অর্জুন লিফট না নিয়ে সিঁড়ি বেয়ে ছাদে ওঠে, আর এই ছাদ থেকে স্পষ্ট বোঝা যায় যে এখান থেকেই সেই ফটোটা তোলা হয়েছিল। এদিকে ভিজিটর রেজিস্টার আনা হলে অর্জুন শিবাকে পুরো রেজিস্টারের ছবি তুলে নিতে বলে। তারপর সিসিটিভি বিষয়ে জিজ্ঞেস করলে দারোয়ান জানায় যে বাসিন্দাদের প্রাইভেসির জন্য ভেতরে কোনো ক্যামেরা লাগাতে দেয়নি, তাই শুধুমাত্র নিচের পার্কিং এ একটা ক্যামেরা আছে। অর্থাৎ এই অ্যাপার্টমেন্টের ভিতরে কে এলো বা গেল সেটা দেখার আর কোনো উপায় নেই। ঠিক সেই সময় ঘটে আর এক কাহিনী। মূলত এই বিল্ডিং এ থাকতো আদি, আর তার সাথে দেখা করতে মীরা প্রথমবারের মতন আসে তার ফ্ল্যাটে। কিন্তু ফ্ল্যাটে যাওয়ার আগে সাতিয়া নামের এক বখাটে ছেলে তাকে ভুলভাল বুঝিয়ে নিজেদের রুমে ঢুকিয়ে নেয়। এরপর তাকে জোর করে সে তার শ্লানিতহানি করার চেষ্টা করে। এই সাতিয়া হলো বড় বাপের বকে যাওয়া নেশাখোর সন্তান। তবে মীরার কিছু হওয়ার আগেই আদি এসে তাকে উদ্ধার করতে সক্ষম হয়, আর তৎক্ষণাৎ অফিসার অর্জুন এসে পড়লে সেও এই সব শুনে সাতিয়াকে থাবড় দিয়ে উচিত শিক্ষা দেয়। কিন্তু সাতিয়া জানায় যে তার বাপ যদি জানতে পারে তাহলে অর্জুনের ট্রান্সফার নিশ্চিত। কিন্তু অর্জুন সাফ জানিয়ে দেয় যে তাতে তার কিছুই ছেড়া যায় না। তো সব ঠিক হয়ে গেলেও অর্জুন কিন্তু মীরার চেহারাটা ভালো করে মনে রাখে, আর এরপর আদিও তার মায়ের সাথে মীরাকে দেখা করায়। কিন্তু এখানে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করা যায়। আদির মা যেন মীরাকে কিছু একটা বলতে চাইছে। তাকে দেখে এমন মনে হচ্ছে যে তার মা যেন অনেক কষ্টে আছে, কিন্তু যে ছেলে তার মায়ের এত যত্ন করে সেখানে কষ্ট আসার প্রশ্নই আসে না। তবে তারপরেও মীরার মনে কিছু একটা নিয়ে বেশ খটকা ফিল হয়। তবে অন্যদিকে একদিন সকালে অর্জুন তার টিভিতে কাবেরী নামের একটা মেয়ের নাম শুনতে পায়। এই নামটা শুনে এবার অর্জুনের মাথায় প্রশ্ন জাগে, কাবেরী তো নদী না হয়ে একটা মেয়ের নামও হতে পারে। আর যেহেতু ওই বিল্ডিং এর সবকিছু তার কাছে কেমন যেন ঘোলাটে লাগছে, তাই এবার সে একটা কাজ করে বসে। অর্জুন নিয়ে আসে ডগ স্কোয়াড, আর এরপর সে জেবানের কাপড় শুকিয়ে ওই বিল্ডিং এর ফ্ল্যাটে তল্লাশি চালাতে থাকে। এভাবে কিছুক্ষণ বাদে কুকুরটি অ্যাপার্টমেন্টে ঢুকে একটা নির্দিষ্ট ফ্ল্যাটের সামনে গিয়ে থামে। এদিকে নিচে অর্জুন দারোয়ানকে প্রশ্ন করে যে এই বিল্ডিং এ কাবেরী নামের কেউ থাকে কিনা। ঠিক এই নামটা শুনে দারোয়ানের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে যায়। সে বলে কাবেরী নামের একটা মেয়ে এখানে থাকতো, তবে 6 মাস আগে সে ছাদ থেকে পড়ে মারা গেছে। এই তথ্যটা পেয়ে অর্জুনের মাথায় যেন বিদ্যুৎ খেলে যায়, কেননা এতক্ষণে জাবানের কেস আর কাবেরীর মৃত্যুটা এবার একটা সুতো এসে গেঁথেছে। একজন লেখক যে মারা যাওয়ার আগে কাবেরী নামের বই লিখতে চেয়েছিল, আর সেই নামের মেয়েটা এই বিল্ডিং থেকে পড়ে মারা যায়। তার মানে কাহিনীটা এবার আরো বেশি প্যাচ খেয়ে যাচ্ছে। যাই হোক, কুকুরগুলো থামে ঠিক সেই ফ্ল্যাটের সামনে যেটার অ্যাপার্টমেন্ট মালিকের নাম ধর্মরাজন। তবে ফ্ল্যাটের কোনো চাবি কারোর কাছে নেই, এছাড়াও কোনো ওয়ারেন্ট ছাড়া তালা ভাঙাও অসম্ভব। তাই অর্জুন ওয়ারেন্টের জন্য চলে যায় এসিপির কাছে। কিন্তু ধর্মরাজনের মতন একজন বড় বিল্ডারের বিরুদ্ধে ওয়ারেন্ট চাওয়াতে এসপি জিজ্ঞেস করে যে জেবার কেসের সাথে ধর্মরঞ্জনের কি সম্পর্ক। এবার অর্জুন তাকে এমন কিছু খুলে বলে যা আরো বেশি শকিং। সে জানায় ইতিমধ্যে জেবানের লিখতে চাওয়া 3818 নাম্বারটার রহস্য সে খুঁজে পেয়েছে। আসলে 3818 নাম্বারটা ছিল বাইবেলের একটা অনুচ্ছেদ, যেখানে লেখা আছে আমি আমার পাপ স্বীকার করছি এবং আমি যা করেছি তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। তার মানে জেবান এমন কিছু করেছে যা তার হত্যার সাথে সরাসরি যুক্ত।
তাই অর্জুন এসপিকে অনুরোধ করে যে এই কাবেরীর মেয়ের অ্যাক্সিডেন্ট কেসটা আবারও রিওপেন করার, কিন্তু এসপি জানিয়ে দেয় যে প্রমাণ ছাড়া সে কিছুই করতে পারবে না। আর এখানে অর্জুন স্পষ্ট বুঝতে পারে যে এসপি নিজেও এই ধর্মরাজনকে বাঁচাতে চাইছে, কিন্তু এত কিছুর পরেও অর্জুন থেমে না থেকে তার কেস চালিয়ে যেতে থাকে। এভাবেই একদিন অর্জুন তার মেয়ের সাথে শপিং এ গেলে কিছু লোক তার উপরে হামলা করে বসে। সে অবশ্য সবাইকে বেদম কেলানো কেলিয়ে ছাড়ে, আর সে ফাইনালি বুঝতে পারে যে এরা সবাই নিশ্চয়ই ধর্মরাজনের পাঠানো লোক। তাই অর্জুন এবার সরাসরি চলে যায় ধর্মরাজনের অফিসে। জীবনের বিষয়ে জিজ্ঞেস করলে ধর্মরাজন বলে, হ্যাঁ, জীবন আমার বন্ধু ছিল, লেখালেখির জন্য তার মাঝে মাঝে একটা শান্ত পরিবেশ দরকার হতো, তাই মাঝে মধ্যে সে আমার অ্যাপার্টমেন্টে যেত। কিন্তু অর্জুন তখন ফোন রেকর্ড বের করে দেখায় যে গত 2 মাসে তাদের মধ্যে একবারও কথা হয়নি, তাহলে তারা কেমন বন্ধু? তখন ধর্মরাজন বলে, কথা না হলে কি মানুষ মানুষকে খুন করে ফেলে? এছাড়াও সে জানিয়ে দেয় যে যদি অর্জুন আইনি লড়াই লড়তে চায় তাহলে সে তাকে কোর্টে দেখে নেবে। এই সব শোনার পর অর্জুন উঠে যেতে যেতে হঠাৎ ঘুরে বলে, কাবেরীর মৃত্যুর বিষয়টা একটু জানতে চেয়েছিলাম। আর এই একটা কথাতেই ধর্মরাজনের গলার স্বর সম্পূর্ণ বদলে যায়। তার গলায় আর আগের মতন সেই দাপট নেই। সে কোনো মতে বলে যে আমি কেবল শুনেছি এই মেয়েটা নাকি ছাদে খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে মারা যায়, এর বেশি কিছু আমি জানি না। তবে এখানে আমরা বুঝতে পারি যে কাবেরীর মৃত্যুর পিছনে এই ব্যাটারও হাত আছে। তাই ভেবাচাকা খেয়ে সে অর্জুনকে অনুরোধ করে এই বিষয় নিয়ে বাইরে কোথাও দেখা করার জন্য, কেননা সে তাকে সবকিছু খুলে বলতে চায়। সেই অনুসারে অর্জুন তার জন্য সমুদ্রের পাড়ে বসে অপেক্ষা করছিল। ইতিমধ্যে ধর্মরাজন এসে তাকে আসল কাহিনী বলতে শুরু করে, কিন্তু ঠিক সেই সময় দূর থেকে একটা ছুরি এসে তার গলা এফোর করে দেয়। এই আকস্মিক ঘটনায় অর্জুন পুরো শকড হয়ে পড়ে, তবে নিজেকে সামলে সে পিছু নিতে থাকে সেই হত্যাকারীর। তবে অনেক চেষ্টা করার পরেও সেই কিলার রাতের অন্ধকারে মিশে যায়। আর এখানে এমন একটা সত্যর রিভিল হয় যার জন্য তুমি মোটেও প্রস্তুত নও। এই খুনি আর কেউই নয়, বরং এটা হলো আদির প্রেমিকা মীরা। কি প্রচন্ড ধাক্কা খেয়ে গেলে, তাই না? আমিও পুরোই টাসকে খেয়ে গিয়েছি এটা ভেবেছে মীরার মতন একটা মেয়ে কিভাবে খুন করতে পারে। এই রহস্য ভেদ হওয়ার আগে আরো কিছু জিনিস বোঝার দরকার। এবার চলো সেদিকটা আগে শেষ করে আসি। ইতিমধ্যে ধর্মরাজনের মতন প্রভাবশালী বিল্ডার খুন হওয়ার পর পুরো শহরে তোলপাড় পড়ে যায়। এসিপি অর্জুনকে মেডিকেল লিভ নিতে বলে এই শহর ছেড়ে আপাতত সরে যেতে বলে, কিন্তু অর্জুন জানায় ইতিমধ্যে সে কেসটাকে গুছিয়ে এনেছে। তাকে যদি মাত্র 15 দিনের সময় দেওয়া হয় তাহলে সে এর শেষ দেখে ছাড়বে। এখানে অর্জুনের এমন কনফিডেন্ট দেখে এসপি শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। এবার অর্জুন চলে যায় কাবেরীর ফ্ল্যাটে। কাবেরীর মৃত্যুর পর তার পরিবার স্মৃতি বিজড়িত এই ফ্ল্যাটটা বিক্রি করে দেয়নি। তাই এখানে এসে অর্জুন যখন সার্চ করতে থাকে তখন সে পেয়ে যায় হুবহু সেই ক্যালেন্ডার যা সে এর আগেও জীবনের ঘরে দেখেছিল। এরপর অর্জুন কাবেরীর মা গীতার সাথে দেখা করে। অর্জুন তাকে জিজ্ঞেস করে যে স্লিপ করে পড়ে যাওয়ার ঘটনা কি তার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়। তবে গীতা উল্টো তাকে প্রশ্ন করে বলে, সন্দেহ করে কি আমি আমার মেয়েকে ফেরত পাবো? এই একটা লাইনে একজন মায়ের পুরো জীবনটাই বলা হয়ে গেল। এরপর গীতাই জানায় যে কাবেরীর সবচেয়ে কাছের মানুষ ছিল তার স্কুলের শিক্ষিকা মীরা। এছাড়াও এই ফ্ল্যাটে তাদের সবচেয়ে কাছের মানুষ ছিল আদি ও তার মা কল্যাণী। তার মানে কি বুঝতে পারছো? এই মীরা, আদি, জেবান, কাবেরী সবকিছু এক সুতোই গাথা। এই সব জানার পর অর্জুন চলে যায় সেই চার্চে যেখানে জেবান নিয়মিত যেতে শুরু করেছিল। সেখান থেকে সে এবার জানতে পারে যে জেবান কিছুদিন আগে তার কাছে একটা পাপের কথা কনফেস করেছিল। তবে সেটা কি জানতে চাইলে ফাদার জানায় এই কথা বলা ধর্মীয়ভাবে নিষেধ। তবে ফাদার এখানে তাকে আরো একটা তথ্য দেয়। সে জানায় জেবান শেষবার যখন দেখা করতে এসেছিল তখন সে কাবেরীর মা গীতার জন্য একটা হলুদ রঙের বই রেখে যায়। তবে সেদিন গীতা চার্চে না আসায় ফাদার সে বইটা তুলে দেয় গীতার বাবা চক্রবর্তীর কাছে। এই কথা শুনে অর্জুন বুঝতে পারে যে জেবান গীতাকে কিছু একটা জানাতেই এই বইটা দিতে চেয়েছিল। তবে সেই বই যেহেতু গীতার বাবার কাছে পড়েছে তাই হয়তো সেটা গীতা পরে জানেও নেই। তাই এক মুহূর্ত দেরি না করে অর্জুন চলে যায় চক্রবর্তীর বাড়িতে। চক্রবর্তী বাড়িতে না থাকায় তার ঘর তারা তল্লাশি করতে থাকে। আর এখানেই দেখা যায় চক্রবর্তীর সাথে দেওয়ালে টানানো আছে মীরার ছবি। আসলে এই চক্রবর্তী ছিল মীরার মার্শাল আর্ট টিচার। এই তথ্য পাওয়ার সাথে সাথেই অর্জুন এরপর পেয়ে যায় সেই হলুদ রঙের বইটিও যা জেবান গীতার জন্য নিয়ে এসেছিল। এরপর সিন শিফট হয় ওই বিল্ডিং এর ছাদে যেখানে দারোয়ান কানাগু আর লন্ড্রিম্যান এক
একসাথে বসে মদ খাচ্ছে। এবার তাদের শান্তির সময় হারাম করে দিতে সেখানে উপস্থিত হয় মীরা। বুঝতেই পারছো, মীরা এদেরকে শেষ করতে এসেছে। তবে এবার সে একা নয়, তার সাথে আছে কাবেরীর নানা চক্রবর্তী। হ্যাঁ, এই লোকটাই হলো সে যে মীরার সাথে মিলে সবাইকে শেষ করছে। ফাইনালি এই দুজন লোককে মেরেও তারা ছাদ থেকে ফেলে দিয়ে তাদের পাপ মোচন করায়। কিন্তু এখনো আমরা জানতে পারলাম না যে মীরা কেন এসব করছে, সে কোন পাপের শাস্তি সবাইকে দিয়ে বেড়াচ্ছে। এবার চলো সেই আসল রহস্যে ডুব দেই। এছাড়াও এদিকে আর্জুন সেই বই পড়তে শুরু করলে দেখা যায় জেবান রূপকথার আদলে একটা ঘটনা লিখে রেখেছে। 4টা চরিত্র, একজন রাজা, একজন লেখক, একজন কমান্ডার, আর সেই সাথে একজন দাস। বাস্তবতার সাথে মেলালে রাজা হলো ধর্মরাজন, লেখক হলো জেবান নিজে, কমান্ডার হলো দারোয়ান কানগু এবং দাস হলো সেই লন্ড্রিম্যান। এমন একটা জিনিস আবিষ্কার করার পর আর্জুন এসিপিকে তা জানায়। সে বলে যে এই 4 জন মিলে এমন কিছু করেছিল যার সাথে কাবেরীর মৃত্যুর সরাসরি যোগ আছে। কিন্তু আর্জুন এসপিকে একটা কথা গোপন করে, আসলে এই বইতে 4 জন নয় বরং মোট 5 জন চরিত্রের কথা উল্লেখ আছে। তার নাম নেই সেই বইতে, শুধু আছে একটা পরোক্ষ বর্ণনা। এখানে বলা আছে মানুষকে শান্তি দিতে চাওয়া ব্যক্তিটাই সবকিছুর মূলে। এবার এই কথার রহস্য ভেদ করতে চলো তোমাদেরকে প্রথম থেকে সব খুলে বলি। প্রথমে জানিয়ে রাখি, গীতা মানে কাবেরীর মায়ের সাথে তার বাবা চক্রবর্তীর সম্পর্ক ভালো নয়। কেননা গীতা কাবেরীর বাবাকে পরিবারের অমতে বিয়ে করেছিল, আর সেই থেকে সে পরিবার হতে বিচ্যুত। তবে গীতার স্বামী মারা যাওয়ার পর থেকে চক্রবর্তী তার মেয়ের সাথে আবারও সম্পর্ক ঠিক করতে চাইলেও গীতা কোনোভাবে তার মেনে নেয়নি। তাই তো চক্রবর্তী সবসময় চাইতো যে যেভাবেই হোক মেয়ের জন্য সে একটা কিছু করে আবারও তাকে ফিরিয়ে আনার। আর এদিকে মীরা ছিল কাবেরীর সবচেয়ে প্রিয় শিক্ষিকা। মীরা খুব যত্ন করেই তাকে মানুষ করছিল। কিন্তু একদিন ঘটে কিছু অস্বাভাবিক ঘটনা। কাবেরী সকাল থেকে অনেক অসুস্থ, তার গা জ্বরে পুড়ে যাচ্ছে। গীতা তার মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডক্টর জানায় হয়তো ফুড পয়জনিং হয়েছে। তবে ডক্টর তার মেয়ের দিকে খেয়াল রাখার কথা মনে করিয়ে দিলে গীতা সিদ্ধান্ত নেয় সে তার চাকরিটা ছেড়ে দিয়ে মেয়েকে দেখভাল করবে। এরপর স্কুলে নিয়ে গেলেও দেখা যায় কাবেরী কেমন যেন আজ অন্যরকম আচরণ করছে। সবাই ভাবে হয়তো অসুস্থতার জন্য, কিন্তু ক্লাসরুমে এসে সে একটা ছবি আঁকে, যেখানে সে আঁকে দুটো মানুষের ছবি। এটা দেখে মীরা মনে করতে থাকে যে কাবেরী হয়তো তাকে ইমপ্রেস করার জন্য ড্রয়িং করেছে। তাই সে কেবল তাকে 10-এ 10 মার্ক দিয়ে তার উপরে অনেক খুশি হয়। কিন্তু এর পিছনে যে কি ভয়াবহ রহস্য আছে তা মীরা ঘুণাক্ষরেও টের পায়নি। সেদিনের মতন কাবেরীকে সে বাড়িতে পৌঁছে দেয়, কিন্তু ঠিক এর পরের দিনে মীরা জানতে পারে যে কাবেরী ভুলবশত ছাদ থেকে পড়ে মারা গেছে। মুহূর্তের মধ্যেই মীরার আকাশ যেন ভেঙে পড়ে। সে বুঝতে পারে না হুট করে এসব কিছু কি ঘটে গেল। এরপর মীরা যখন পুরো বিষয়টা নিয়ে আবারও ঘাটতে থাকে তখন তার সামনে এমন কিছু রিভিল হয় যা এই মুভির আসল মোটিভ। হ্যাঁ, কাবেরী সেদিন দুর্ঘটনায় মারা যায়নি, বরং তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আর এই হত্যা হয়েছিল কিছু বিকৃত মানুষের লালসার কারণে। সেদিন অ্যাপার্টমেন্টের নিচে কাবেরী ও আদির মা বসে যখন সময় পার করছিল তখন ধর্মরাজনের রুমে বসেছিল জলসা। তাদের এই জলসায় আসার কথা ছিল এক প্রস্টিটিউটের, আর এই প্রস্টিটিউট হায়ার করার দায়িত্ব ছিল দারোয়ান ও লন্ড্রিম্যান। কিন্তু দেখা যায় সেদিন ওই মেয়ে কোনো এক কারণে এখনো আসতে পারেনি। তাই এরা দুজন হন্যে হয়ে খুঁজতে থাকে যে কাকে দিয়ে তাদের মনোরঞ্জন করানো যায়। ঠিক সেই মুহূর্তে আদির মা কাবেরীকে একা রেখে কিছুটা দূরে চলে গেলে তাদের নজর পড়ে কাবেরীর দিকে। বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় কেবলমাত্র একটা চকলেটের লোভ দেখিয়ে তারা কাবেরীকে নিয়ে যায় ওই রুমে। তবে ঠিক সেই সময় জেবান বলে ওঠে যে এতটুকু বাচ্চা মেয়ের সাথে সে কিছু করতে পারবে না। কিন্তু ধর্মরাজনের নেশা তখন চরমে, সে এখন এত বাজ বিচার করতে চায় না। তাই সে কোনোভাবে সবাইকে রাজি করিয়ে ছোট্ট কাবেরীকে একের পর এক ধর্ষণ করে। একবার চিন্তা করো, মানুষ কতটা পশু হলে অসুস্থ বাচ্চাকেও ছাড় দেয় না। এদিকে আদির মা কল্যাণী এসে যখন কাবেরীকে খুঁজে না পায় তখন সে ওই দুজনকে তাকে খুঁজে দিতে বলে। এরপর তারা চালাকি করে কাবেরীকে রুম থেকে বের করে নিয়ে আসে আর জানায় যে এই মেয়ে নাকি ছাদে উঠে গিয়েছিল, তারা নাকি তাকে না দেখলে আজ সে পড়েই যেত। হায় রে মানুষ, আমি কি বলবো, তার ভাষা হারিয়ে ফেলেছি।
ঠিক এরপর থেকে কাবেরী অসুস্থ হয়ে যায়, আর সেদিন স্কুলে ঠিক এটাই মীরাকে সে বোঝাতে চেয়েছিল। এর আগে যখন সে স্কুলে যাচ্ছিল তখন দারোয়ান আর লন্ড্রিম্যানকে দেখে কাবেরী অনেক চিল্লাতে থাকে, যার ফলে এমন দৃশ্য দেখে তারা দুজনেই ভয় পেয়ে ধর্মরাজনকে জানায়। তারা বলতে থাকে কাবেরী হয়তো সবকিছু বলে দিতে পারে, তাই এবার তার একটা বিহিত করতে হবে। আর এই প্ল্যান অনুসারে পরের দিন দুজনে মিলে কাবেরীকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করে। দুনিয়ার কেউই জানতে পারে না যে এটা কোনো দুর্ঘটনা ছিল না, বরং এটা ছিল নিখুঁত পরিকল্পনার এক মার্ডার। কিন্তু পাপ কখনো চাপা থাকে না। ঠিক সেভাবেই মীরা একদিন জেনে ফেলে আসল সত্যটা। আসলে কাবেরীর কাছে সবসময় একটা প্রিয় বাইনোকুলার থাকতো, তবে এটা কোনো সাধারণ বাইনোকুলার নয়, বরং এর ভিতরে ছিল একটা রেকর্ডিং ক্যামেরা। ঠিক সেই বাইনোকুলারটাই কাবেরী মরে যাওয়ার আগের দিন স্কুলে ফেলে রেখে যায়। এবার মীরা সেটা নাড়াচাড়া করতে সেই রাতের ভিডিও দেখে ফেলে, আর সেদিনের ঘটে যাওয়া সব নির্মম দৃশ্য দেখে মীরা প্রতিজ্ঞা নেয় তাদের সবাইকে শেষ করার জন্য। এই ঘটনার পর জেবান সবসময় ভয়ে থাকতো, সে অনেক অনুতাপ করত। তবে তখনই সেই দারোয়ান তাকে বলে যে এই মেয়ের সাথে শুধু আমরাই কি এসব করেছি, আরো একজনও তার সাথে এমন কাজ আগেও করেছে। এই কথা শুনে লোকটাকে তা জানতে চাইলে এবার এমন একজনকে দেখানো হয় যা তুমি কল্পনাও করতে পারবে না। সেই লোকটা আর কেউই নয়, সে হলো মীরার প্রেমিকা আদি। বিশ্বাস করো, এই টুইস্ট শুনে আমি রীতিমতন শকড হয়ে পড়েছি। যেই আদি মীরাকে ভালোবাসে, যার মা কাবেরীকে নিজের মেয়ের মতন করে পালে, সেই কিনা এমন কাজ করেছে। জাস্ট চিন্তা করো, এই দুনিয়ায় তুমি কাকে বিশ্বাস করবে? আসলে আদি এর আগেও একবার সুযোগ বুঝে কাবেরীকে নিজের রুমে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল, আর এই দৃশ্য দেখে ফেলাতে আদির মা আজ পাগল প্রায়। সেই থেকে আদি তার মাকে অত্যাচার করে এবং ভয় দেখিয়ে পুরো পৃথিবীর কাছে তাকে পাগল বানিয়ে রাখে। সবাই ভাবে আদি কতই না ভালো ছেলে, কিন্তু সে যে একটা নরপশুর চেয়ে অধম তা কেউই জানতো না। কিন্তু এবার সেই কথা জেনে যায় স্বয়ং মীরা নিজে। কিভাবে? একদিন আদির মা নিজেই তার ছেলে সব কুকর্মের কথা মীরাকে জানিয়ে দেয়। এমনকি কাবেরীকে হত্যা করার দৃশ্য কল্যাণী নিজ চোখে দেখেছিল। এছাড়াও চক্রবর্তীকে যখন ধর্মরাজনের লোকেরা মারতে আসে তখন আদি তাকে নিজ হাতে হত্যা করে। আর এরপর থেকেই মীরার শেষ টার্গেট ছিল কেবল আদি। এই আদিকে খতম করার জন্যই মীরা এতদিন কেবল তার সাথে নাটক করে এসেছে। আদি কিন্তু এখনো জানে না যে মীরা সব জেনে গেছে, কিন্তু এবার তারা মুখোমুখি হলে মীরা সব ফাঁস করে দেয়। এই কথাগুলো শুনে আদি নির্মম ভাবে তার উপরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু একদম শেষ মুহূর্তে যখন আদি মীরাকে শেষ করতেই যাবে ঠিক তখনই সেখানে উপস্থিত হয় ইন্সপেক্টর অর্জুন। এবার অর্জুন মীরাকে বাঁচিয়ে তার হাতে নিজের রিভলভারটাই তুলে দেয়। এরপর সে বলে, জেল বা ফাঁসি নয়, এই পশুর বিচার এখনই করো। এই কথা শুনে ফাইনালি মীরা আদির মাথায় গুলি করে তার পাপের সাজা দেয়। আর ঠিক এই সিনের মধ্যে দিয়ে শেষ হয় এই টুইস্ট ও থ্রিলে ভরা তামিল মুভি থিয়াভার কুলাইঙ্গাল নাদুঙ্গা।